নমস্কার ছাত্রছাত্রীরা, কিছু বন্ধুদের রিকোয়েস্টে আমাদের কাছে এত আর কি রিকোয়েস্ট এসছে কিছু বন্ধুর, তার জন্য আমরা নিয়ে এলাম তোমাদের কথা চিন্তা করে তোমাদের জন্য ক্লাস 10 অর্থাৎ 2025-এ যারা 10-এ উঠেছো এবং 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের রিকোয়েস্টে চলে এসছি নিয়ে আজকে ম্যাথসের ক্লাস, যেখানে আমরা শিখব ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ত্রিকোণমিতি ক্লাস। আশা করছি তোমরা খুব 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 এনজয় করবে, ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে, তাই একটুও স্কিপ না করে পুরোপুরি সঙ্গে থাকো। দেখো তোমরা ত্রিকোণমিতি এক নতুনভাবে শিখবে, ঠিক আছে? তো লেটস স্টার্ট। দেখো আমরা শিখব ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি, যেটা কোথায় না, যেটা আমরা ক্লাস 10-এ পড়বো। ক্লাস 10 মানে আমাদের মাধ্যমিক, এই মাধ্যমিক ব্যাচে কিন্তু আমাদের কি থাকে না, ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার হিসাবে রয়েছে, যে চ্যাপ্টারে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি। ত্রিকোণমিতির অনেকগুলো চ্যাপ্টার, ত্রিকোণমিতি ব্যাপারটা কি, বিষয়টা কি, সেগুলো আমাদের জানতে হবে। ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ, তাকে আমরা বলছি ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি কথাটার মানে কি, তিনটি কোণের পরিমাপ, তাকে আমরা বলবো ত্রিকোণমিতি। আর এখানে ত্রিকোণমিতিতে যখনই আমরা যা কিছু নিয়েই আলোচনা করি না কেন, বা ত্রিকোণমিতি নিয়ে আমাদের এগাতে গেলে সবসময় আমাদের যে জিনিসটার প্রয়োজন সেইটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি মানেই আমরা কি নিয়ে এগাবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কিন্তু ত্রিকোণমিতি করব। তা ত্রিকোণমিতির এই যে বিষয়টা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটা কিভাবে হবে সেটাই দেখার। দেখো এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ঠিক, নাম দিদি এ বি সি, ঠিক, এই বাহুটাকে আমরা কি বলি, লম্ব, এই বাহুটাকে আমরা বলবো ভূমি, এই বাহুটাকে আমরা বলবো অতিভুজ। অতিভুজ। দেখো ত্রিকোণমিতি করার আগে না আমাদের কিন্তু ত্রিভুজের কিছু ধর্মাবলী জানতে হবে। ত্রিভুজের কিছু ধর্মাবলী জানতে হবে মানে এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা বিম্ব ম্যাড অ্যাঙ্গেল না, কিন্তু এটা আবার বিম্ব ম্যাড অ্যাঙ্গেলও। কিভাবে, আমি যদি এইটাকে এরকম ভাবে আঁকি, এটাকে ছোট করে এটাকে লম্বা করি, তাহলেও কিন্তু এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এইবার এই কোণটাকে আমি যদি এই চিহ্নটা দিয়ে দিই, তখন এইটা হয়ে যাবে লম্ব, এইটা হয়ে যাবে ভূমি, এই বাহুটা হয়ে যাবে অতিভুজ। এবার তোমরা প্রত্যেকেই বলবে, ম্যাম কি বললেন, বুঝতেই তো পারলাম না, কোনটা লম্ব কিভাবে চেঞ্জ হয়ে গেল ম্যাম, বুঝতে পারলাম না, কি ব্যাপারটা বা বিষয়টা কি। তো দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আগে এই ত্রিভুজটার বিষয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। দেখো সবসময় তিনটে বাহু নিয়ে কাজ হবে, তাই তিনটে বাহুকে আমরা মাপবো, তাই ট্রিগোনোমেট্রি বা তিনটি কোণের পরিমাপ, এই কথাটা ক্লিয়ার। এবার এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে কোণটা এল, এই যে এল, তার মানে এই কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তার মানে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সর্বদা কত হয়, 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তাই তো? এবার এই বাকি দুটো কোণের মান কি হতে পারে, 45 করেও হতে পারে, আবার 60-30ও হতে পারে, তাই নয় কি? খেয়াল করে দেখো, এই কোণটাও 45, এই কোণটাও 45 হতে পারে, আবার এই কোণটা 60, এই কোণটা 30 হতে পারে, বা এইটা 60 এটা 30 হতে পারে। কি না, একটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের একটা বাহু তিনটে কোণের সমষ্টি সবসময় কি হয়, 180 ডিগ্রি।
এবার এই 180 ডিগ্রির মধ্যে এই এল কোণ, এল এল যেখানে এল উৎপন্ন হচ্ছে মানে 90 ডিগ্রি, সেটা সমকোণ। বাকি দুটো কোণ, তাহলে একটা কোণই যদি 90 ডিগ্রি নিয়ে নিল, তার মানে বাকি দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রিই হবে। এটাই তো সমকোণী ত্রিভুজের ধর্ম। তাহলে হয় এই দুটো 45 করে হবে বা এই দুটো 60-30 করে হবে। এই অবধি ক্লিয়ার, কোথাও অসুবিধা নেই। এবার যদি এটা 45 করে হয়, যদি ত্রিভুজটা এটা 90 ডিগ্রি আর এটাও 45, এটাও 45 হয়, তাহলে এই বাহুটা কিন্তু সমান হবে। কেন? কারণ এই কোণটা এই কোণ দুটো কি বিপরীত কোণ। আর আমরা জানি, ছোটবেলায় শিখেছি যে ত্রিভুজের বিপরীত কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে বিপরীত বাহুগুলোও কিন্তু পরস্পর সমানই হবে, তাই না? তার মানে এই বাহুটা সমান তখন যখন এই কোণ দুটো সমান। সবসময় মনে রাখবে যে কোণটা বড় কোণ, এখানে বি কোণ বড়, এটা এ, এটা বি, এটা সি, যে কোণটা বড় না, এই বড় কোণের বিপরীত বাহু কিন্তু সবচাইতে বড় বাহু। মানে ত্রিভুজের যে কোণ বড় তার বিপরীত বাহু ত্রিভুজের বড় বাহু হবে, তাই না? যে কোণ বড় তার বিপরীত বাহু সবসময় ত্রিভুজের বড় বাহু হবে। তার মানে যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহু সবসময় কি হচ্ছে? অতিভুজ হচ্ছে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও 90 ডিগ্রির অপোজিট বাহু অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা 90 ডিগ্রির বিপরীত বাহু কিন্তু অতিভুজ, তাই তো? তাহলে অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহু, মনে থাকলো? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হলো সবচাইতে বড় বাহু। আশা করি ত্রিকোণমিতির প্রথম কনসেপ্ট কি না, ত্রিকোণমিতি সবসময় হবে সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যে কোণ, সেই কোণের বিপরীত বাহু অতিভুজ সবসময় বড় বাহু হবে। এই অবধি কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? ঠিক আছে। তো এইবার এইটা কি চিহ্ন লিখলেন ম্যাডাম? এই চিহ্নটাকে আমরা বলবো থিটা। কি বলবো? থিটা। এই থিটা চিহ্নটা কোথা থেকে এলো? এই থিটা চিহ্নটা হচ্ছে, এটা আমরা ধরে নিই, যদি আমরা এটাকে এ, এটাকে বি, এটাকে সি ধরে নিয়ে এই কোণটাকে থিটা ধরে নিই, মানে ওই কোণটাকে ধরে অঙ্ক করব। ওই একটা সূক্ষ্ম কোণ, থিটা একটা সূক্ষ্ম কোণ। আমরা তো জানি যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়, 90 ডিগ্রি সমকোণ। তাহলে এই 90 ডিগ্রির থেকে এই কোণ দুটো ছোট ছোট হবে, সে 45 হলেও ছোট হবে, 60 হলেও ছোট হবে, 45-30 যাই হোক না কেন তাহলেও কিন্তু ছোটই হবে, তাই না? তাহলে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ থিটা একটা সূক্ষ্ম কোণ। আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে এই বাহুটা হবে লম্ব, আর যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে এই বাহুটা হবে লম্ব। তাহলে এখান থেকে আমরা একটা কি কনসেপ্ট পেলাম না, থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, তাই তো? থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, মানে এই কোণটা থিটা হলে এর বিপরীত বাহু এইটা হবে লম্ব, আর এই কোণটা থিটা হলে বিপরীত বাহু লম্ব, এই কোণটা থিটা হলে বিপরীত বাহু লম্ব। আরো ভালোভাবে বলি, এই নীল কোণটা, এই নীল দিয়ে বোঝালাম, এই কোণটা যদি থিটা হয় তখন এই বাহুটা হয়ে যাবে লম্ব, কারণ এর বিপরীত বাহু এইটা। আর যদি এই কোণটা থিটা হয় তখন এর বিপরীত বাহু এইটা, তখন এইটা হয়ে যাবে লম্ব। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে এখন অবধি যেটুকু বোঝালাম। এইবার চলে আসবো আমরা ত্রিকোণমিতির একেবারে ভিতরে, তাই না? একদম ভিতরে। তো চলো বোর্ডটাকে একটু ক্লিন করি। তাহলে এই কোণটাকে আমি যদি থিটা ধরে নিই, এবিসি বারবার নাম দিচ্ছি, ওর মন খারাপ হচ্ছে, পি কিউ আর নাম দিয়ে দিলাম, থিটা ধরে নিলাম, পি কিউ আর। এই কোণটা থিটা, তার মানে বিপরীত বাহু এটা হয়ে যাবে লম্ব।
এইটা অবশ্যই ভূমি, লম্বের উল্টো দিকের বাহু, আর এইটা হয়ে যাবে কি তোমার অতিভুজ। তাহলে এই বাহুটা হয়ে গেল অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাস কি বলছে না, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে অতিভুজ বার করার সূত্র কি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই হচ্ছে আমাদের সূত্র পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। আর পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করলে আমরা অতিভুজ পাবো। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে ত্রিকোণমিতি করতে গেলে। আচ্ছা, তো নেক্সট কি আছে আমাদের, নেক্সট হচ্ছে সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। আমরা কি করছি না, সাইন থিটা কি, লম্ব বাই অতিভুজ, লম্বকে যদি অতিভুজ, লম্বকে যদি লব, উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে কি বলা হয়, হর। উপরে যদি লব আর নিচে হর, উপরে লম্ব যদি লবে থাকে এবং হরে যদি অতিভুজ থাকে, তাহলে লম্ব বাই অতিভুজ হবে হচ্ছে গিয়ে সাইন থিটা। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে যে এটা হলো সাইন থিটা। সাইন থিটার ঠিক বিপরীত উল্টোটা হয় কসেক থিটা। কসেক থিটা মানে কি, কসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, কস থিটার পর সাইন থিটার পর আসবে কস থিটা। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ। কস থিটার উল্টো কি হয়ে যাবে, সেক থিটা। সেক থিটা কি, অতিভুজ বাই ভূমি। ঠিক, 1 2 3। এরপর আসবে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এর অপোজিট হয়ে যাবে কি কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। খেয়াল করো, এখানে আমি তোমাদের সূত্রগুলো কিন্তু লিখে দিলাম। এই যে সূত্রগুলো লিখে দিলাম, এইগুলো কোথা থেকে এলো, প্রত্যেকটাই কিন্তু এই সমকোণী ত্রিভুজটার দিকে দেখো, পি কিউ আর। পি কিউ আর এর কি বললাম, থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর লম্বের উল্টোটা ভূমি, আর এই বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিকোণমিতির এই সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের উপপাদ্য ত্রিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা তো আমরা মনে রাখছি। এই সূত্রটা থেকেই আমরা কি করছি, যেমন ধরো কেমিস্ট্রিতে তোমরা কার্বন ডাই অক্সাইড, পুরো নাম ঠিক আছে, মিথেন CH4। এবার কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হচ্ছে, অক্সিজেন আর কার্বন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তুমি খাতায় কি এইভাবে লিখছো যে কার্বন প্লাস অক্সিজেন, কয়াকার বয়রেব দন্তের ন, কার্বন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড, এভাবে লিখি না তো না। আমরা কি করছি না, যাতে সহজে সহজে আমরা কি করতে পারি, রিয়াকশানগুলো ঘটাতে পারি এবং রিয়াকশানগুলো মানুষের কাছে যাতে বোধগম্য হয় বা খুব সহজে যাতে আমরা ডিসকভার মানে ডেসক্রাইব করতে পারি, তার জন্য আমরা কি আবিষ্কার করেছি, ফর্মুলা। ফর্মুলা বলতে সংকেত, যেখানে আমরা কি করছি না, কার্বনের ফর্মুলা হচ্ছে সি, কার্বনের সংকেত সি, অক্সিজেনের O2 যুক্ত হচ্ছে হয়ে কার্বন ডাই অক্সাইড আসছে CO2, তাহলে আমরা কি লিখছি, সি প্লাস O2 CO2, এইভাবে লিখিত। তো সেই রকমই এখানে লম্ব বাই অতিভুজ, বারবার আমরা তো এইভাবে বলতে পারবো না, তাই লম্ব বাই অতিভুজটাকে আমরা প্রকাশ করছি কি নাম দিয়ে, সাইন থিটা। ঠিক, লম্ব বাই অতিভুজটাকে আমরা বারবার বলতে পারবো না, লম্ব বাই অতিভুজ। যেমন দেখো কারোর নাম হয়তো হচ্ছে গণেশ, তার বাবার নাম কার্তিক, মায়ের নাম না, বাবার নাম শিব, মায়ের নাম দুর্গা। ঠিক আছে, তো আমরা তো বারবার বলতে পারবো না এই শিব দুর্গার ছেলে এদিকে আয়, এইভাবে তো বোঝানো সম্ভব না, বা এই শিব দুর্গার ছেলে শোন যাবি আমার সাথে বাজার। হ্যাঁ, জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এইভাবে তো হয় না। তো তাকে চিহ্নিত করার জন্য আমরা কি করছি, তার একটা নাম দিচ্ছি যে হ্যাঁ এই গণেশ এদিকে আয়, বাজার যাবি। তো সেই রকম এখানে আমরা বারবার বলতে পারবো না যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই লম্ব বাই অতিভুজের আমরা নাম দিচ্ছি সাইন থিটা। ঠিক আছে, এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসেরই আমরা একটা একটা করে নাম দিচ্ছি। তো তোমাকে 3টে জিনিস মনে রাখলেই হবে, কি করে, 3টে কি কি, একটা সাইন থিটা, একটা কস থিটা,
একটা ট্যান থিটা, এই তিনটে যদি মনে রাখো যে সাইন কস ট্যান, তাহলে কি হবে দেখো, সাইন থিটা মানে কি লম্ববাহী অতিভুজ, কস থিটা মানে কি ভূমিবাহী অতিভুজ, আর ট্যান থিটা মানে কি লম্ববাহী ভূমি, তিনটে। তাহলে সাইন থিটা মানে লম্ববাহী অতিভুজ, কস থিটা মানে ভূমিবাহী অতিভুজ, ট্যান থিটা মানে লম্ববাহী ভূমি। এই তিনটে কিন্তু তোমার মুখস্থ করতে হবে। এবার এই তিনটে যদি তুমি মুখস্থ করে নাও, সাইনের অপোজিট কসেক, খেয়াল করো সাইনের অপোজিট কসেক, এখানে লম্ববাহী অতিভুজ আছে, কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, কস ভূমিবাহী অতিভুজ, এখানে সেক হচ্ছে ঠিক তার অপোজিট অতিভুজ বাই ভূমি, ট্যান লম্ববাহী ভূমি, কট ঠিক তার অপোজিট ভূমি বাই লম্ব, ঠিক। তাহলে এই তিনটে মনে রাখলে এদের অপোজিট হিসাবে তুমি এদের নামগুলো মনে রাখো, ঘুরিয়ে দেবে, জাস্ট উপর নিচ করে দেবে, অনন্যক। তাহলে সাইন থিটার অনন্যক কসেক থিটা, কস থিটার অনন্যক সেক থিটা, ট্যান থিটার অনন্যক কট থিটা। এই হচ্ছে আমাদের কিন্তু সূত্র, এই সূত্রগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস হবে, দেখো এইটা যদি আমাদের অনন্যক হয় তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, কারণ সাইনের উল্টো তো কসেক, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। দেখো 1 বাই কসেক করলে আমরা সাইনকে পাবো তো, 1 বাই কসেক করলে আমরা সাইনকে পাবো তো। 1 বাই কসেক মানে কি, 1 বাই কসেক মানে লম্ব বাই অতিভুজ, মানে অতিভুজটা উপরে রয়েছে লম্বটা নিচে রয়েছে, তাহলে অতিভুজ বাই লম্ব আমরা যদি 1 বাই কসেক করি তাহলে লম্বটা উপরে চলে যাবে, অতিভুজটা নিচে চলে আসবে, তার মানে সেটা সাইনই হয়ে যাবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। একই রকম ভাবে কস থিটাটাকে আমরা লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, কারণ কস আর সেক অপোজিট। আবার ট্যান থিটাটাকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, এবং কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, মানে প্রত্যেকটার অনন্যক। তাহলে ট্যান সাইন 1 বাই কসেক, কস 1 বাই সেক, ট্যান 1 বাই কট, কট হচ্ছে 1 বাই ট্যান, ট্যান থিটা 1 বাই ট্যান থিটা। তাহলে কসেকটাকেও আমরা লিখতে পারি কসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, আর এখানে কস থিটাটাকেও আমরা লিখতে পারি, কস থিটাটাকেও লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু, কসেক থিটাটাকে লিখতে পারি 1 বাই সাইন থিটা। তো একই রকম ভাবে এখানে আমরা সেক থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই কস থিটা, ঠিক আছে। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ট্যান মানে 1 বাই কট, কট মানে 1 বাই ট্যান, সাইন 1 বাই কসেক, কস 1 বাই সেক, কসেক মানে 1 বাই সাইন, সেক মানে হচ্ছে 1 বাই কস। তাহলে এরা প্রত্যেকে এক একজনের অনন্য, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আজকে তোমাদের আপাতত এই কটা সূত্র থাকলো, কারণ একদিনে যদি পুরো ত্রিকোণমিতিটা বোঝাতে চাই তাহলে তোমাদের প্রবলেম হয়ে যাবে। নেক্সট আরেকটা ভিডিওয়ে আমরা ত্রিকোণমিতির ফর্মুলাস, শুধুমাত্র ফর্মুলাসগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা ত্রিকোণমিতির প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার করলাম, পরের ভিডিওটাতে মানে পার্ট 2তে আমরা ত্রিকোণমিতির আরও যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং পার্ট 3 ভিডিও থেকে তোমাদের ত্রিকোণমিতির যে 4টে চ্যাপ্টার 20, 22 না 20, 23, 24, 25 এই যে 4টে চ্যাপ্টার, এর মধ্যে 23টা আমরা আগে শুরু করব, কারণ 23টা বড় চ্যাপ্টার, 23.1, 2, 3 এরকম করে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তাই 23-এর কনসেপ্ট আমরা আগে ক্লিয়ার করব, ঠিক আছে। তো আশা করি তোমরা ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো, হ্যাঁ, এবং আরও বেশি করে আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো, থ্যাংক ইউ।